হ্যালো ভিউয়ার্স, 1923 সালের জার্মানি। জার্মান কারেন্সির নাম তখন পেপার মার্ক, সংক্ষেপে মার্ক। জার্মানির অর্থনীতির অবস্থা তখন ভয়াবহ, চলতেছে হাইপার ইনফ্লেশন। এক মার্কিন ডলারের দাম তখন 4.2 ট্রিলিয়ন মার্ক। ঠিকই শুনেছেন, 4.2 ট্রিলিয়ন, দ্যাট মিন্স 42-এর পর 11টা শূন্য। এটা তখনকার প্রচলিত 500 মার্কের নোট। এক টুকরো পাউরুটি কিনতে নিতে হতো এমন 500 মার্কের এক বস্তা। মানুষ টাকা পোড়াতো ঘর গরম রাখার জন্য, কারণ নোটের চেয়ে কাঠের দাম বেশি। নোট ছাপাতেও তো খরচ হয়, তাই না? পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়। 1924 সালে জার্মানি বাধ্য হয়ে ছাপায় 100 ট্রিলিয়ন মার্কের নোট। এবার চলুন 16 বছর পর, 1939 সালের 20 এপ্রিল। জার্মানিতে হচ্ছে সেলিব্রেশন, হিটলারের জন্মদিন। জার্মানির অবস্থা তখন রমরমা, বেকারত্ব প্রায় শূন্য, রাস্তায় চলতেছে মিলিটারি প্যারেড, হাজার হাজার নতুন ট্যাঙ্ক, অত্যাধুনিক যুদ্ধবিমান আর সারিবদ্ধ সৈনিক, মানে পুরাই সিন চেঞ্জ। এই অবিশ্বাস্য পরিবর্তন কিভাবে সম্ভব হলো? যে দেশ প্রথম বিশ্বযুদ্ধে হেরে হয়ে গেছিল দেউলিয়া, সেই দেশই মাত্র কয়েক বছরে কিভাবে এক বিশাল শক্তিতে পরিণত হলো? এর পেছনে অনবদ্য অবদান ছিল এক ব্যক্তির, যাকে বলা হয় দ্য ডার্ক উইজার্ড অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, মানে আন্তর্জাতিক অর্থনীতির কালো জাদুকর। তার নাম হালমার শাক্ট। এই সেই ব্যক্তি যিনি হিটলারের জার্মানির অর্থনৈতিক মিরাকেলের কারিগর। চলুন আজ এই জাদুকরের গল্পই শোনা যাক। হালমার শাক্টের জন্ম 1877 সালে। অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। এরপর হয়েছিলেন জার্মানির বড় একটি ব্যাংক, ড্রেসডেনের ব্যাংকের ভাইস ডিরেক্টর। 1908 সালে তিনি যোগ দেন ফ্রিম্যাসন সিক্রেট সোসাইটিতে। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। 1918 সালের শুরুতে মনে হচ্ছিল জার্মানি জিতেই যাবে, কিন্তু জার্মান ওয়ার ইকোনমিতে ছিল মারাত্মক দুর্বলতা, প্রাকৃতিক সম্পদের অভাব, যেমন তেল, রাবার আর লোহা। আমদানি করতে হতো এসব। তাই পুরো যুদ্ধ জুড়ে মিত্রশক্তির নৌ অবরোধ জার্মানিকে ভুগিয়েছিল। আসল সমস্যা শুরু হয় তখন, যখন দেখা দেয় খাদ্য সংকট। খাদ্য আমদানি করা সম্ভব ছিল না ওই নৌ অবরোধের কারণে। এর ফলে 1918 সালে জার্মান জনতা বিদ্রোহ করে, ক্ষমতাচ্যুত করা হয় জার্মান কাইজারকে। এভাবেই পতন হয় ইম্পেরিয়াল জার্মানির। জন্ম নেয় এক নতুন জার্মান রিপাবলিক, যার নাম হয় ভাইমার রিপাবলিক। নতুন এই গণতান্ত্রিক জার্মানিতে রাজনীতিতে পা রাখলেন হালমার শাক্ট। ভূমিকা রাখলেন একটি লিবারেল বামপন্থী রাজনৈতিক দল তৈরিতে, নাম জার্মান ডেমোক্রেটিক পার্টি। ভাবা যায়, যে ব্যক্তি পরে হিটলারের অর্থনীতি সামাল দেবেন, তিনি প্রথম জীবনে করতেন লিবারেল রাজনীতি। ভাইমার সরকার শুরুতেই এমন দুটি বড় সমস্যার মুখোমুখি হয় যা ধ্বংস করে দিচ্ছিল জার্মান অর্থনীতিকে। প্রথমটি ছিল ব্যালেন্স অফ পেমেন্ট সংকট, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে আমদানি বাবদ ব্যয় বেশি হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানরা সই করে ভার্সাই চুক্তি। ব্রিটিশরা কেড়ে নেয় তাদের বাণিজ্যিক নৌবহর। ফরাসি আর বেলজিয়াম সৈন্যরা দখল করে নেয় শিল্পাঞ্চল রুর। ফলে জার্মান রপ্তানি আয় কমে যায়। অন্যদিকে আমদানির প্রয়োজনও বেড়ে যায়, কারণ জার্মানি তার বড় কিছু প্রোডাক্টিভ অঞ্চল হারিয়ে ফেলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল জার্মানির উপরে চাপিয়ে দেয়া ক্ষতিপূরণের বোঝা, অর্থাৎ ওয়ার রিপারেশন। ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য 9টি দেশকে ক্ষতিপূরণ দিতে হতো বিদেশি মুদ্রায়। সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ নিত ব্রিটেন, ফ্রান্স এবং বেলজিয়াম। এছাড়াও জাপান, ইতালি, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল, রোমেনিয়া এবং আমেরিকাও ক্ষতিপূরণ নিত। এর মোট পরিমাণ ছিল জার্মান জিডিপির প্রায় 2.5%। এর ফল হলো জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পুরোপুরি শেষ হয়ে গেল। সোনা, ডলার, ব্রিটিশ পাউন্ড কিছুই আর বাকি রইল না। প্রচলিত অর্থনীতি অনুসারে জার্মানির সামনে তখন 3টি পথ খোলা ছিল। 1 নম্বর, রপ্তানি বাড়ানো, কিন্তু এই রপ্তানি ভিত্তিক শিল্প গড়তে অনেক সময় লাগে। 2 নম্বর, ক্ষতিপূরণ দিতে অস্বীকার করা, কিন্তু সেটাও সম্ভব ছিল না, কারণ সীমান্তেই শত্রুর দেশের সেনাবাহিনী প্রস্তুত ছিল। 3 নম্বর, আমদানি কমানো, কিন্তু কাঁচামাল আমদানি কমিয়ে দিলে জার্মানির কলকারখানা বন্ধ হয়ে যেত। পরিস্থিতি
আরও খারাপ হলো যখন ভাইমার সরকারকে দ্বিতীয় ভয়াবহ ক্রাইসিসটি মোকাবেলা করতে হয়। সেটা ছিল বিপুল পরিমাণ যুদ্ধঋণ, যা আগের কাইজার সরকার করেছিল জার্মান জনগণের কাছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স জনগণের উপরে কর বাড়িয়ে যুদ্ধের খরচ চালায়, কিন্তু জার্মান কাইজার কর না বাড়িয়ে ঋণ নিয়েছিল জার্মান জনগণের কাছ থেকে। ভাইমার রিপাবলিক কাইজারকে সরালো, কিন্তু সেই বিশাল ঋণ থেকে মুক্তি পেল না। সুতরাং ব্যালেন্স অফ পেমেন্ট সংকট এবং কাইজারের যুদ্ধঋণ, এই দুই সমস্যা থেকে বাঁচতে ভাইমার সরকার টাকা ছাপানো শুরু করে, কারণ তাদের কাছে আর কোনো ভালো অপশন ছিল না। এর ফলে শুরু হলো ভয়াবহ হাইপার ইনফ্লেশন। জার্মানদের জমানো টাকা আর পেনশন সব হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু সরকারের একটা উদ্দেশ্য সফল হয়। দেশের ভেতরে বিশাল যুদ্ধঋণ ইনফ্লেশনের কারণে শোধ হয়ে গেল, অর্থাৎ পুরাই বাটপারি। একটা সরকারের আলটিমেট ক্ষমতা হলো টাকা ছাপানোর ক্ষমতা। একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। ধরুন এবছর বাংলাদেশের কেউ ট্যাক্স দিল না, ঠিক আছে? ফলে সরকারের কোনো রাজস্ব আদায় হলো না, কিন্তু তাতে কি, সরকার তো টাকা ছাপাতে পারে। টাকা ছাপিয়ে সরকার সেই ঘাটতি পূরণ করলো, সরকারি বেতন দিল, প্রজেক্টের খরচ মেটালো। এতে কি হলো? আপনি ট্যাক্স না দিলেও সরকার কিন্তু আপনার টাকা ঠিকই কেটেছে। সোজাভাবে না কেটেছে একটু ঘুরিয়ে। সরকার টাকা ছাপিয়ে খরচ চালিয়েছে, আর বিনিময়ে হয়েছে ইনফ্লেশন। কমে গেছে আপনার জমানো টাকার ভ্যালু। আপনার ব্যাংকের 1 কোটি টাকা অঙ্কের দিক দিয়ে ঠিকই আছে, একের পর 7টা শূন্য, কিন্তু ওই টাকার ক্রয় ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। আগে হয়তো একটা BMW হতো, আর এখন একটা টয়োটা গাড়িও হচ্ছে না। জার্মানিও ঠিক সেটাই করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় কাইজার সরকার যে ঋণ করেছিল নিজের জনগণের কাছ থেকে, সেই ঋণ শোধ করা হলো শুধু টাকা ছাপিয়ে। গাণিতিকভাবে ঋণ শোধ হয়ে গেল, কিন্তু সেই টাকা দিয়ে মানুষ কিনবেটা কি? ঘোড়ার ডিম? অর্থনীতির নিয়ম হলো উৎপাদন না বাড়িয়ে টাকা তৈরি করলে টাকার মূল্য দ্রুত কমে যায়। এটাই মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। জার্মান সরকার এই নতুন ছাপানো টাকা দিয়ে আন্তর্জাতিক বাজার থেকে স্বর্ণ কিনত এবং প্রথম বিশ্বযুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিত। যতবার তারা এটা করত, স্বর্ণের তুলনায় জার্মান মুদ্রার মূল্য তত কমে যেত, বেড়ে যেত আমদানি খরচ। একইভাবে আনপ্রোডাক্টিভ সেক্টরগুলোতে শ্রমিক বা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য যত বেশি টাকা ছাপানো হতো, তত বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ত। ফলস্বরূপ ইনফ্লেশন পরিণত হলো হাইপার ইনফ্লেশনে। দেখুন, হাল আমলে আমেরিকাও প্রয়োজন পড়লেই ডলার ছাপায়। কোভিড-19 পর শুধুমাত্র 2020 সালেই $3 ট্রিলিয়ন ছাপিয়ে প্রণোদনা দিয়েছে লকডাউনের সময়। এটা যেমন সত্য, তেমনই সত্য হলো কোভিডের ভ্যাকসিন তৈরি হয়েছে আমেরিকাতেই। মানে ডলার ছাপানো হলো, আবার সম্পদও তৈরি হলো, যা দিয়ে সারা বিশ্বে ব্যবসাও হলো। আমেরিকা যেমন প্রয়োজনে ডলার প্রিন্ট করে, আবার তাদের ইউনিভার্সিটির ল্যাবে প্রতিনিয়ত তৈরি হতে থাকে নতুন নতুন সম্পদ। এই যে ইউটিউব, ফেসবুক, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইফোন, গুগল, চ্যাটজিপিটি, এগুলো সবই তো সম্পদ, তাই না? টাকা ছাপানো আর সম্পদ উৎপাদন, এই দুইয়ের ভেতরে ব্যালেন্স থাকলে সমস্যা বড় হয় না। কিন্তু সম্পদ তৈরি যদি বন্ধ হয়ে যায়, উৎপাদন যদি থেমে যায়, দেখা দেবে ভয়াবহ ইনফ্লেশন, যেমনটি হয়েছিল জার্মানিতে। হাওয়ায় মিলিয়ে গিয়েছিল জার্মানদের সঞ্চয় আর পেনশন। স্বাভাবিকভাবেই জার্মানরা খেপে গেল। 1923 সালে জার্মান সরকার অর্থনীতি মেরামত করতে নিয়ে এলো হালমার শাক্তকে। তিনি হয়ে গেলেন অর্থমন্ত্রী এবং জার্মান কেন্দ্রীয় ব্যাংক বা রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট। কিভাবে শাক্ত এই হাইপার ইনফ্লেশন থামালেন? প্রথমেই তিনি নতুন মুদ্রা চালু করলেন। আগে যেমনটি বললাম, তখন 100 ট্রিলিয়ন মার্কের নোটও ছাপা হচ্ছিল, যা ছিল রীতিমতো হাস্যকর। তাই পুরো মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা চালু করা হলো, নাম রেন্টেনমার্ক। এটা 1 রেন্টেনমার্কের নোট। এর ভ্যালু ছিল আগের 1 ট্রিলিয়ন পেপার মার্কের সমান। সবচেয়ে বড় নোটটি ছিল 1000 রেন্টেনমার্কের। 1 মার্কিন ডলারের ভ্যালু হলো 4.2 রেন্টেনমার্ক। এটা ছিল শুধুই একটা বাহ্যিক পরিবর্তন। ব্যালেন্স অফ পেমেন্ট সংকট ঠিক করতে আশেপাশের পাওয়ারফুল দেশগুলোর সাথে আলোচনা শুরু করলেন তিনি। এই আলোচনার ফল হলো ডস প্ল্যান। 1924 সাল শক্তিশালী দেশগুলোর সাথে জার্মানির চুক্তি হয়ে গেল। কার মধ্যস্থতায় জানেন? আমেরিকা। হু এলস?
এই চুক্তি করতে সাহায্য করেন আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট চার্লস ডাস। ডস প্ল্যান অনুযায়ী জার্মানির অর্থনীতি ঠিক না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দেওয়া হলো। জার্মানিতে চালু হলো নতুন মুদ্রা রাইক্সমার্ক। আমেরিকা 800 মিলিয়ন রাইক্সমার্ক ঋণ দেয়। জার্মান অর্থনীতি স্থিতিশীল হয়ে যায়। রুর অঞ্চল থেকে ফরাসি এবং বেলজিয়াম সেনারা সরে যেতে বাধ্য হলো। এটা ছিল জার্মানির ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফলে উৎপাদন বাড়ানোর সুযোগ পেল জার্মানি। ডস প্ল্যান সফল হলো। জার্মানির হাইপার ইনফ্লেশন কমে গেল। এই কাজের জন্য চার্লস ডস 1925 সালে পেলেন নোবেল শান্তি পুরস্কার। অর্থনীতি স্টেবল হলো আর জার্মানি হয়ে উঠল বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য। শুরু হলো বিনিয়োগের জোয়ার, আর এভাবেই শুরু হলো ভাইমারের গোল্ডেন এজ। কিন্তু 1929 সালে মার্কিন শেয়ার বাজারে ধস নামল। শুরু হলো গ্রেট ডিপ্রেশন। ভেঙে পড়ে আমেরিকার অর্থনীতি। ওয়াল স্ট্রিট থেকে জার্মানিতে আসা সব লোন বন্ধ হয়ে যায়। আমেরিকা এবং ব্রিটেন তখন নিজেদের আমদানি কমিয়ে দেয়, ফলে জার্মান পণ্যের রপ্তানিও ধসে পড়ে। আর ভাইমার জার্মানি আবারও পড়ে যায় বিশাল সংকটে, সেই ব্যালেন্স অফ পেমেন্ট সংকট। হাইপার ইনফ্লেশনের স্মৃতি তখনও সবার মনে তাজা। রপ্তানি বাড়ানো ছিল অসম্ভব। হেলমার শাক তখন চেষ্টা করেন জার্মানির কাঁধে চাপানো ওয়্যার রিপারেশনের পরিমাণ আরও কমাতে, কিন্তু তিনি ব্যর্থ হন। ফলে 1930 সালে রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে তিনি পদত্যাগ করেন। ভাইমার সরকারের কাছে তখন একটা পথই খোলা ছিল, ইচ্ছাকৃতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া। শুনতে অদ্ভুত লাগতেছে, তাই না? কেন একটা সরকার নিজের অর্থনীতি ধসিয়ে দেবে? কারণ খুব সহজ, সরকার সরাসরি আমদানি নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই তারা জনগণকে এতটাই গরিব করে দেবে যাতে তারা আমদানি করতে না পারে। মানুষ যত গরিব হবে আমদানি তত কমবে, আর কেন্দ্রীয় ব্যাংকের কাছে তত বেশি রিজার্ভ জমা হবে ক্ষতিপূরণ আর বিদেশি লোন শোধ করার জন্য। এই পরিকল্পিত মন্দার ফল ব্যাপক বেকারত্ব আর দারিদ্র্য। কিন্তু আপনি যদি ভোটারদের গরিব বানিয়ে ফেলেন, তারা আপনাকে ভোট দেবে না। ভোটাররা তখন ঝুঁকবে উগ্রপন্থী দলগুলোর দিকে, যারা প্রতিশ্রুতি দেয় আমূল পরিবর্তনের। বাম দিকে তখন ছিল কমিউনিস্ট পার্টি আর ডান দিকে নাৎসি পার্টি। 1931 সালে খোদ হেলমার শাক যোগ দিলেন হিটলারের দলে। ভাইমার সরকার বুঝতে পারল পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তারা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যায়। এবারও হেল্প করে আমেরিকা 1932 সালের লজান সম্মেলনে। হিসাবটা বুঝুন, ভার্সাই চুক্তির পর মিত্রশক্তি জার্মানির উপরে বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়েছিল। 1921 সালে এর পরিমাণ ছিল প্রায় 34.45 বিলিয়ন মার্কিন ডলার। জার্মানিকে এই টাকা দিতে হতো কিস্তিতে। অন্যদিকে ব্রিটেন আর ফ্রান্স যুদ্ধের সময় আমেরিকার কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল, তাদেরও সেই ঋণ শোধ করতে হইতো। 1932 সালে সুইজারল্যান্ডের লুজান কনফারেন্সে একটি চুক্তি হয়। জার্মানির উপরে ক্ষতিপূরণের বোঝা প্রায় 90% কমিয়ে দেওয়া হয়। জার্মানিকে শুধু একটা শেষ কিস্তি দিতে হবে, এরপর সব শেষ। বিনিময়ে আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের ঋণ মওকুফ করে দেবে। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসে মার্কিন কংগ্রেস ঋণ মওকুফ করতে অস্বীকার করে। ফলে এই চুক্তি কাগজে কলমে বাতিল হয়ে যায়। কিন্তু বাস্তবে ততদিনে বিশ্ব অর্থনীতি এবং জার্মানির রাজনীতি কোনোটিই আর আগের মতো নেই। হিটলারের ক্ষমতায় আসা তখন প্রায় নিশ্চিত, আর হিটলার দেবে ক্ষতিপূরণ? এত সস্তা। 1932 সাল নাৎসিরা হয়ে ওঠে জার্মানির সবচাইতে বড় রাজনৈতিক দল। 1933 সালে তারা ক্ষমতায় আসে। হিটলার হয় জার্মান চ্যান্সেলর। এরপর অনেক রাজনৈতিক কৌশলে গণতন্ত্রকে বানানো হয় একনায়কতন্ত্র। 1934 সালে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর এই দুই পদ এক করে দেওয়া হয়। হিটলার হয়ে ওঠেন জার্মানির নতুন ফিউরার বা আলটিমেট লিডার। হিটলারের সামনে তখন 3টি বিশাল চ্যালেঞ্জ: 1. বেকারত্ব দূর করা, 2. জার্মান মিলিটারি নতুন করে তৈরি করা, আর 3. বিদেশি মুদ্রার সংকট মেটানো যাতে কাঁচামাল আমদানি করা যায়। আর অর্থনীতি ঠিক করতে হিটলার ডেকে আনেন সেই পুরনো জাদুকরকে, হেলমার শাক। 6 বছর পর 1939 সাল জার্মানিতে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। দেশের প্রায় সব মানুষ কাজে ব্যস্ত, অর্থনীতি আগের চেয়েও শক্তিশালী, আর হিটলার দেখতেছেন তার নতুন সেনাবাহিনীর প্যারেড। হাজার হাজার আধুনিক ট্যাঙ্ক তৈরি হয়েছে আমদানি করা লোহা দিয়ে, হাজার হাজার ট্রাক চলতেছে আমদানি করা রাবারের টায়ারে,
হাজার হাজার যুদ্ধবিমান যার ফ্রেম তৈরি হয়েছে আমদানি করা অ্যালুমিনিয়াম দিয়ে। আর এই সব কিছু চলতেছে বিলিয়ন বিলিয়ন গ্যালন আমদানি করা জ্বালানির উপরে। কিন্তু কেমনে, কিভাবে সম্ভব হলো এসব? হালমার্কশাফট যে খেলাটি দেখালেন তা সাধারণ অর্থনীতির বইয়ে পাওয়া যাবে না। হালমার্কশাফটের প্রথম কৌশলটি ছিল একটি ধোঁকা। বিশাল সরকারি খরচের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা, মানুষকে কাজে ফেরানো এবং মিলিটারি তৈরি করা। এক ঢিলে 3 পাখি। জার্মান সরকার ঋণ নিয়ে দেশের নিষ্ক্রিয় সম্পদগুলোকে আবার সক্রিয় করার সিদ্ধান্ত নিল। নাৎসিরা প্রথমে জনকল্যাণমূলক কাজে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করলো। বিদেশিরা ভাবলো, বাহ, জার্মান সরকার তো খুব ভালো কাজ করতেছে। কিন্তু হিটলারের আসল উদ্দেশ্য ছিল শক্তিশালী মিলিটারি, যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ ভার্সাই চুক্তি অনুযায়ী এটা ছিল নিষিদ্ধ কাজ। ভার্সাই চুক্তি বলতো জার্মানি শক্তিশালী মিলিটারি বানাতে পারবে না। সেনাবাহিনীর আকার হবে 1 লাখের নিচে, অফিসার থাকবে 4000-এর কম, ট্যাঙ্ক, ভারী অস্ত্র, কামান, বিষাক্ত গ্যাস এসব অস্ত্র রাখা যাবে না। নাৎসিরা এই চুক্তি ভাঙার প্ল্যান করলো, কিন্তু ধরা পড়লে মিত্রশক্তি আক্রমণ করতে পারে। তাই এই সামরিক খরচ লুকানোর জন্য হালমার্কশাফট তৈরি করলেন অ্যাক্সেল কোম্পানি, অর্থাৎ ভুয়া কোম্পানি, যার নাম মেটালার্জিস্ট ফরসাংশালশাফট। এই ভুয়া কোম্পানি জার্মানির সিমেন্সের মতো শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিশাল সামরিক অর্ডার দিত, কিন্তু জার্মান মুদ্রা অর্থাৎ রাইক্সমার্কের বদলে পেমেন্ট দিত মেফোবিল নামক এক ঋণপত্র। পদ্মার অন্তরালে হালমার্কশাফট নিজেই মেফোবিলের গ্যারান্টি দিতেন। কাগজে কলমে সব কিছুই করতেছিল একটি বেসরকারি কোম্পানি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একটি ভুয়া কোম্পানি সিমেন্সের মতো আসল কোম্পানিকে অস্ত্র বানানোর অর্ডার দিচ্ছে, পেমেন্ট করতেছে মেফোবিল দিয়ে, আর সেই বিলের গ্যারান্টি দিচ্ছে স্বয়ং জার্মান সরকার। সিমেন্সের মতো কোম্পানিগুলো চাইলেই সেই বিল রাইস ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে নিতে পারত। খেয়াল করে দেখুন বিষয়টা, এটা ছিল জার্মান সরকারের এক গোপন ঘাটতি ব্যয়। মানে সরকার সরাসরি টাকা না চেপে এক বেসরকারি কোম্পানির মাধ্যমে গোপনে হাজার হাজার কোটি মার্কের লোন নিচ্ছিল। হালমার্কশাফট জানতেন সেনাবাহিনী গড়তে যে টাকা লাগবে তা সরকারের কাছে নাই, আর প্রকাশ্যে এত টাকা ছাপানো সম্ভব ছিল না। তাই তিনি এই ধোঁকাবাজির আশ্রয় নেন। বেকারত্ব কমতে শুরু করলো আর মিলিটারি শক্তিশালী হতে লাগলো। কিন্তু সবার হাতে কাজ থাকলে শ্রমিকরা বেশি মজুরি চাইবে, তখন ইনফ্লেশন বাড়বে। এটা আটকাতে শাফটের দ্বিতীয় কৌশল ছিল মজুরি নিয়ন্ত্রণ। নাৎসিরা ক্ষমতায় এসেই সব শ্রমিক ইউনিয়ন নিষিদ্ধ করে দেয়, কেবল নিজেদের তৈরি শ্রমিক ইউনিয়ন ছাড়া, যার নাম জার্মান লেবার ফ্রন্ট, যাদের কাজ ছিল মজুরি বাড়তে না দেয়া। এরপর আসে শাফটের তৃতীয় কৌশল, মূল্য নিয়ন্ত্রণ বা প্রাইস কন্ট্রোল। মানে সরকার ঠিক করে দেয় কোনো জিনিসের দাম একটা নির্দিষ্ট সীমার বেশি বাড়তেই পারবে না। এভাবেই শাফট বেকারত্বকে প্রায় শূন্য করে দেন, কোনো ইনফ্লেশন ছাড়াই। চাহিদা বাড়লে দাম বাড়ে। শাফট এই দাম বাড়ার নিয়মটাই আইন করে নিষিদ্ধ করে দেয়। বিষয়টি খেয়াল করুন, ধরুন সবার বেতন ডাবল হয়ে গেল, সব বেকার ভালো চাকরি পেয়ে গেল, তখন বাজারে মাছের চাহিদা বাড়বে, কারণ এখন সবার হাতে টাকা আছে। কিন্তু মাছের দাম বাড়তে দেয়া হলো না, তাহলে কি হবে? সব মাছ দ্রুত বিক্রি হয়ে যাবে, টাকা থাকলেও অনেকে মাছ পাবে না, বাজারে দেখা দেবে মাছের ঘাটতি। অর্থাৎ ইনফ্লেশন ঠেকাতে গিয়ে তৈরি হলো পণ্যের ঘাটতি বা শর্টেজ। এখন এই ঘাটতির কারণে তৈরি হলো নতুন সমস্যা। প্রশ্ন হলো, আগে কে মাছ পাবে? মাছের যোগান তো দ্রুতই বাড়তেছে না। মাছের উদাহরণ দিলাম স্রেফ বোঝানোর জন্য, বাস্তবে সমস্যা বাড়ত গুরুত্বপূর্ণ সব কাঁচামাল নিয়ে, যেমন লোহা, স্টিল এবং কয়লা। শাফটের সমাধান ছিল তার চতুর্থ কৌশল, সেটা হলো কোটা। আমলারা ঠিক করত কোন শিল্প স্টিল বা কয়লা আগে পাবে আর কোনটা পরে পাবে। যেমন সামরিক খাতে স্টিল যেত বেশি, আর আবাসন খাতে দেখা দিত সংকট। কিন্তু এই ঘাটতি হতো না যদি জার্মানরা পণ্য আমদানি করতে পারত। আর এটাই জার্মানিকে ফিরিয়ে নিয়ে যায় তার সেই পুরনো সমস্যায়, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। জার্মানি প্রতি বছর 400 মিলিয়ন রাইক্সমার্ক হারাচ্ছিল পুরনো ঋণ শোধ করতে গিয়ে। শাফটের সমাধান ছিল একটাই, জার্মানির বাকি সব ঋণ থেকে মুক্তি। আর এখানেই শাফট তার আসল রূপ দেখালেন। 1934 সালে তিনি ঘোষণা করলেন জার্মানি আর ঋণ শোধ করবে না, মানে ডিফল্ট করবে। তিনি জানতেন এই কাজ করলে ভবিষ্যতে নাৎসিদের আর কেউ ঋণ দেবে না।
কিন্তু তখন ছিল মহামন্দা, এমনিতেও কেউ বিদেশি ঋণ দিচ্ছিল না, এটাই ছিল তার গ্যাম্বল। এই কাজ করার কারণে ঋণদাতা দেশগুলো জার্মানির উপরে নিষেধাজ্ঞা দিল। ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশ জার্মান পণ্য কেনা বন্ধ করে দিল। শাক্ত কিছুটা পিছু হটলেন। নেদারল্যান্ড, সুইজারল্যান্ড আর যুক্তরাজ্যের সাথে চুক্তি করলেন, তাদের ঋণ শোধ করতে রাজি হলেন তিনি, তবে সেটা ফেভারেবল বাণিজ্য চুক্তির বিনিময়ে। এটাই ছিল শাক্তের পঞ্চম কৌশল, বেছে বেছে ঋণ খেলাপ করা। আমেরিকা ছিল জার্মানির সবচাইতে বড় ঋণদাতা, কিন্তু সে সময় আমেরিকাতেই চলতেছিল মহামন্দা। আমেরিকার বসানো উচ্চ ট্যারিফের কারণে আমেরিকান মার্কেটে জার্মান পণ্যের রপ্তানি আগেই বন্ধ হয়ে গিয়েছিল। জার্মানি যদি আমেরিকার ঋণ শোধ না করে, আমেরিকা কি করবে? তোদের পণ্য আর কিনবো না এই বলে হুমকি দেবে? পণ্য তো এমনিতেও তারা কেনে না। তাই আমেরিকার হুমকিতে জার্মানদের কিছুই আসত যেত না। শাক্ত আমেরিকার ঋণ শোধ বন্ধ করে দিল। আমেরিকা শুধু প্রতিবাদই করতে পারল, এর বেশি কিছু না। এরপর বেশ কিছু দেশের সাথে বিশেষ বাণিজ্য চুক্তি করা হলো, যেমন জার্মানি ব্রাজিলের কাছ থেকে কফি কিনবে, বিনিময়ে জার্মানির তৈরি গাড়ি এবং মেশিন পাবে ব্রাজিল, অর্থাৎ বিনিময় প্রথার মতো। কিন্তু এতেও ব্যালেন্স অফ পেমেন্ট সংকট মিটল না। জার্মানির অর্থনীতি বাড়ার সাথে সাথে আমদানিও অনেক বেড়ে গিয়েছিল। তাই হেলমার শাক্তের প্রয়োজন হলো তার ষষ্ঠ কৌশলের মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল কন্ট্রোল। এর মানে হলো জার্মান ইম্পোর্টাররা সরাসরি বিদেশি মুদ্রা ব্যবহার করতে পারত না। তাদেরকে শাক্তের আমলাতন্ত্রের ভেতর দিয়ে যেতে হতো, ফর্ম পূরণ করতে হতো, রাইক্স ব্যাংকে জানাতে হতো কেন তাদের বিদেশি মুদ্রা দরকার। হাইনরিখ হিমলারের মতো নাৎসিরা যখন ইহুদিদের দেশ ত্যাগ করতে বাধ্য করছিল, শাক্ত তখন এটিকে এক বিশাল অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখতেন। তার যুক্তি ছিল জার্মান ইহুদিদের সম্পদের পরিমাণ প্রায় 8 বিলিয়ন রাইক্সমার্ক, আর রাইক্স ব্যাংকের রিজার্ভ মাত্র 100 মিলিয়ন। সব ইহুদিরা তল্পিতল্পা নিয়ে দেশ ছাড়লে আর তাদের সম্পদ বিদেশি মুদ্রায় কনভার্ট করে ফেললে রাইক্স ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এজন্য শাক্ত চূড়ান্ত কৌশল নিলেন, সেটা হলো ব্যক্তিগত মূলধন নিয়ন্ত্রণ। বিদেশে কেউ গেলে 50,000 রাইক্সমার্কের বেশি সম্পদ নিয়ে যেতে পারবে না। এভাবেই শাক্ত ব্যালেন্স অফ পেমেন্ট সংকট মেটালেন, কিন্তু কেড়ে নিলেন জার্মানদের স্বাধীনতা। কি মজুরি হবে, কি দাম হবে, কে সম্পদ পাবে, কে আমদানি করবে, কি আমদানি করবে, সবই ঠিক করত শাক্তের আমলাতন্ত্র। ব্যাপক সরকারি নিয়ন্ত্রণ। এটা তো কমিউনিজমের মতোই শোনাচ্ছে, তাই না? না, ঠিক তা না। সোভিয়েত ইউনিয়নের মতো জার্মান ব্যবসায়ীদের তাদের মালিকানা হারাতে হয়নি, বরং সরকারি কাজের জন্য তারা আগের থেকে আরও বেশি মুনাফা বা আর্থিক প্রফিট গেইন করেছে। কিন্তু এই লাভ এসেছিল স্বাধীনতার বিনিময়ে। জার্মান ব্যবসায়ীদের নাৎসি নিয়ন্ত্রিত ব্যবসায়িক সমিতিতে যোগ দিতে বাধ্য করা হতো, আর যারা নাৎসিদের অমান্য করত তাদেরকে ভুগতে হইতো মারাত্মক পরিণতির। কিংবদন্তি বিমান নির্মাতা হুগো জানকার্স নাৎসিদের সাথে কোলাবোরেট না করায় ব্যবসা হারিয়েছিল। 1935 সালে নাৎসিরা বিশ্বকে অফিসিয়ালি জানায় যে তারা ভার্সাই চুক্তি আনুষ্ঠানিকভাবে ভঙ্গ করে মিলিটারি রিবিল্ড করতেছে। এর মানে হলো শাক্তের গোপন কৌশলের তখন আর কোনো প্রয়োজন ছিল না। জার্মান মিলিটারি বিল্ড আপের জবাবে জার্মানির শত্রুরা নিজেরাও সামরিক শক্তি বাড়াতে শুরু করলো। ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন আর বিশেষ করে আমেরিকার কাছে জার্মানির চেয়ে অনেক বেশি সম্পদ ছিল। তারা জার্মানিকে দ্রুতই ছাড়িয়ে যেত। তাই 1936 সাল নাগাদ জার্মানির হাতে সময় ছিল কম, দ্রুত যা করার করতে হবে। আর এখানেই তৈরি হয় হিটলার এবং শাক্তের মধ্যে বিশাল এক মতপার্থক্য। শাক্ত চেয়েছিল জার্মানির পুরনো গৌরব ফিরিয়ে আনতে, কিন্তু হিটলার বিশ্বাস করতেন আমেরিকার সাথে যুদ্ধ ইনএভিটেবল। আর এজন্য জার্মানির পূর্ব দিকে থাকা অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের রিসোর্স এবং মাটি দখলে নিতে হবে দ্রুত, যেটাকে জার্মানরা বলতো লেবেসরাউম বা বসবাসের জায়গা। 1936 সালে হিটলার 4 ইয়ার্স প্ল্যান ঘোষণা করলেন। দায়িত্ব দেওয়া হলো হারম্যান গোরিংকে। শাক্তের ক্ষমতা কমিয়ে দেওয়া হলো। শাক্ত বুঝতে পারলেন এর শেষ পরিণতি হবে ভয়ঙ্কর ইনফ্লেশন এবং ইকোনমিক ক্যাটাস্ট্রফি। তিনি হিটলারকে সতর্ক করেন, কিন্তু কোনো লাভ হয়নি। হিটলার ভাবতেন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য আরও বেশি খরচ দরকার, কম নয়। কার্যত ক্ষমতাহীন হয়ে শাক্ত 1937 সালে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু তিনি রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন আরও কিছুদিন। 1938 সালে জার্মানি অস্ট্রিয়া দখল করে নেয়। হেলমার শাক্ত তখন অস্ট্রিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দখলের কাজ তদারকি করেন, কিন্তু 1939 সালের শুরুতে হিটলার তাকে রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে দেয়।
এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার মাতেন দেশ দখলের নেশায়। দখল করা দেশের রিজার্ভ চলে যেতে থাকে জার্মানির হাতে। জার্মানি আরও শক্তিশালী হতে থাকে। দেশ দখলের সাথে সাথে জার্মানি পেতে থাকে প্রয়োজনীয় রিসোর্স এবং কাঁচামাল। ফ্রান্স দখলের পর হিটলার নজর দেয় সোভিয়েত ইউনিয়নের দিকে, আর শাক্ত 1944 সালে গেস্টাপো তাকে গ্রেপ্তার করে। অভিযোগ হিটলারকে হত্যার ষড়যন্ত্র। যুদ্ধের বাকি সময়টা তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটান। কি পরিহাস! যুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে তার বিচার হয়, কিন্তু তিনি যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হননি। একটি জার্মান আদালতে অবশ্য তাকে 8 বছরের জেল দেওয়া হয়, কিন্তু 1948 সালে তিনি মুক্তি পান। এরপর তিনি নিজেই একটি ব্যাংক খোলেন, দ্য ম্যাজিক অফ মানি নামে একটি বই লেখেন এবং অনেক দেশের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করেন। 1970 সালে 93 বছর বয়সে হেলমার শাক্ত মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি যুদ্ধ অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিল হার্মান গোরিং এবং অ্যালবার্ট স্পিয়ার্সের মতো নাৎসিরা। তারা দখল করা সম্পদ এবং ফোর্স লেবার ব্যাপক এক্সপ্লয়েট করেছিল। শেষ পর্যন্ত হেলমার শাক্তের অর্থনৈতিক জাদুই লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। আরেকটি সত্যি হলো, আজকের বিভক্ত পৃথিবীতে হেলমার শাক্তের সেই নীতিগুলো আবারও ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। শাক্ত নাৎসিদের সাহায্য করেন। হেলমার শাক্ত নাৎসিদের সাহায্য করেছিলেন দেশের পুরনো গৌরব ফিরিয়ে আনার আশায়, কিন্তু তার বদলে তিনি দেখলেন তার দেশ ধ্বংস হয়ে গেছে। 2 ভাগে ভাগ হয়ে গেছে তার জার্মানি। আজ এ পর্যন্তই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ডলার হয়ে যায় গ্লোবাল রিজার্ভ কারেন্সি। কিভাবে ডলার হয়েছিল সুপার কারেন্সি সেটা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।